রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ প্রিয় একটি কাব্যের নাম হলো কালিদাস রচিত মেঘদূত। মানসী কাব্যগ্রন্থের একটি কবিতা রয়েছে যারও নাম মেঘদূত। সেখানে কবি ভীষণভাবে অবাক হয়ে যেন কালিদাসকে প্রশ্ন করেছিলেন, কবিবর, কবে কোন বিস্তৃত প্রদশে বরষে কোন পুণ্য আষাঢ়েরও প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত। আমরা সকলেই জানি কালিদাসের লেখা এক অতি উল্লেখযোগ্য এবং আমাদের কাছে অতি আদরের একটি কাব্যের নাম হলো মেঘদূত। এবং তার সঙ্গে এটাও আমরা জানি একটা বিরহের কথা লেখা রয়েছে এই মেঘদূত নামক কাব্যটিতে। এক অপূর্ব ভাষায় অপূর্ব ছন্দের মাধ্যমে কালিদাস এই যে কাব্যটিকে গড়ে তুলেছিলেন, আগেই বললাম রবীন্দ্রনাথের এটি ভারী প্রিয় ছিল। সেই কারণে তিনি একটি কবিতা যেরকম লিখেছিলেন সেই রকমই প্রাচীন কাব্য নামক যে প্রবন্ধের সংকলন রয়েছে সেখানে আরো একটি ছোট্ট প্রবন্ধ আমরা খুঁজে পাই মেঘদূতকে কেন্দ্র করে। সেই প্রবন্ধটির নামও তিনি দিয়েছিলেন মেঘদূত। যদিও মনে রাখতে হবে যে এই যে প্রবন্ধটি সেটিতে কিন্তু তিনি মেঘদূত যে মানে কাব্য সেটি সম্পর্কে আলোচনা করছেন তা নয়, সেখান থেকে খানিক অংশ তুলে নিয়ে তিনি এক বৃহত্তর জীবন সত্যের দিকে ধাবিত হয়েছিলেন। সাহিত্যের পথের আজকের পর্বে আবার আমরা পড়ে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি প্রবন্ধ যার নাম মেঘদূত। রবীন্দ্রনাথের এই প্রবন্ধ সম্পর্কে আলোচনা করা শুরু করার আগে প্রথমে একটু জেনে নিই যে মেঘদূত কাব্যে আসলে কি রয়েছে। আমরা সকলেই মোটামুটি জানি, তাও একটু ঝালিয়ে নেওয়া মাত্র। দেখা যাচ্ছে যে গল্পটি অদ্ভুত রকমের সুন্দর। কি রকম না, জানা যায় যে যক্ষ তিনি কুবেরের বাগানে কাজ করতেন। এবার সেখানে কর্মরত অবস্থায় একবার তিনি অন্যমনস্ক হয়ে পড়েন, ভাবতে থাকেন তার নিজের স্ত্রীর কথা। কুবের যান ভীষণ রেগে, সেই কারণে তিনি তাকে অভিশাপ দেন, বলেন তাকে 1টি বছর পৃথিবীতে দিন যাপন করতে হবে। কোথায় না রামগিরি পর্বতমালায়। সেই পর্বতে তাকে কথা মতো পাঠিয়ে দেওয়া হয়। 10 মাস ভীষণ কষ্ট করে তার দিন অতিবাহিত করেন তিনি। কিন্তু বাদ সাধলো আষাঢ় মাস। আষাঢ় মাসের যখন বর্ষাকাল ধীরে ধীরে পাহাড়ের দিকে ধাবিত হতে লাগলো, বর্ষার যে আস্তরণ চারিদিকে ঢেকে গেল, তখন তিনি বড়ই আনমনা হয়ে উঠলেন। তার স্ত্রীর কথা, তার বাড়ির কথা ভীষণ ভাবে মনে হতে লাগলো। তখন তিনি কি করলেন, তার সংবাদ তিনি পৌঁছাবেন কি করে? আজকের মতো ইমেলের কোনো ব্যবস্থা ছিল না, ফোনের ব্যবস্থা তো ছিলই না। তাহলে তিনি মেঘকে দূত হিসেবে লাগালেন। কার জন্য? তার স্ত্রীর জন্য, তার যক্ষ পত্নীর কাছে তার খবর পাঠিয়ে দেওয়ার জন্য। তিনি মেঘকে বললেন যে সে যেন তার যে বাড়ি সেখানে যায়, সেখানে গিয়ে খবর দিয়ে আসে যে তিনি ভালোই আছেন এবং খুব শীঘ্রই পত্নীর সঙ্গে তার পুনরায় মিলন হবে। এই যে যাত্রা, অর্থাৎ মেঘ খবর নিয়ে, মেঘ পিয়ন হিসেবে তার খবর নিয়ে যখন যে যাত্রা করলো, এই যে আমাদের দেশের মানচিত্রের ওপর দিয়ে সে যখন যাচ্ছে, আশেপাশে সে কি কি দেখতে দেখতে যাচ্ছে, কি অপরূপ প্রকৃতি, অপরূপ সৌন্দর্য, চারিদিকের যে পর্বতমালা, এই যে নানা রকম বর্ণনা, এই বর্ণনাটাই মূলত মেঘদূত কাব্যের মূল, মানে কাব্যের যে গল্প বা কাব্যের যে বিষয়বস্তু সেটা হলো এই বর্ণনাটাই। এই যে বর্ণনা সেটি এতটাই সুন্দর, এত সুন্দর শ্লোকের ব্যবহার, এত সুন্দর ভাষার ব্যবহার, এত সুন্দর ভাবরাজি, কল্পনার বৈভব, শ্লোকের দ্যুতি, সেটি কিন্তু মেঘদূতকে আজকেও চির অমর করে রেখেছে। রবীন্দ্রনাথ এখান থেকেই বেছে নিলেন তার প্রবন্ধের বিষয়। রবীন্দ্রনাথ এই কাব্যের মধ্যেকার যে সৌন্দর্য চেতনা রয়েছে তার যে মূল অংশ অর্থাৎ বিরহ, এই বিষয়টাকে বেছে নিলেন এই প্রবন্ধের মধ্যে। প্রবন্ধটি খুব ছোট্ট, কিন্তু এর মধ্যে যে এক
শাশ্বত সত্য লুকিয়ে রয়েছে সেটিকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা দেখি যে যক্ষর যে বিরহ সেটা কিছুটা সময় পর্যন্ত নিহিত, অর্থাৎ 1 বছর পরে তার বিরহের অবসান ঘটবে। কিন্তু রবীন্দ্রনাথ বললেন এই যে প্রবন্ধ, সেই প্রবন্ধে এসে যে বিরহের কথা তিনি তুলে ধরলেন সেই বিরহের মূলত কোনো শেষ নেই, এবং সেই বিরহ আমাদের মানব জাতির এক চিরকালীন বিষয়, সেখান থেকে আমরা বেরোতে পারবো না। আমরা দেখি যে এক পাওয়া না পাওয়ার যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, যে অভিমান, এই পুরো বিষয়টাকে বৃহত্তর ক্ষেত্র থেকে আরো নিজস্ব ক্ষেত্রের দিকে তিনি নামিয়ে এনেছেন যেন সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। এই প্রবন্ধতে ধাপে ধাপে তিনি বর্ণনা করেছেন মানুষের বিরহের কথা, সেটাই এই প্রবন্ধের মূল উপজীব্য। প্রাবন্ধিক এই প্রবন্ধের প্রথম অংশে বলছেন যে প্রাচীন ভারত থেকে আমরা অনেকখানি দূরে সরে এসেছি। যে প্রাচীন ভারতের কথা মেঘদূতে বলা হয়েছিল সেই প্রাচীন ভারতে আজকে আমরা আর থাকি না, আমরা অনেকখানি দূরে চলে এসেছি সেই সময়কাল থেকে। প্রাচীন ভারতের জীবন স্রোত থেকে আমরা বহুকাল নির্বাসিত হয়েছি। সেই সময়ের যে প্রকৃতি, মানুষ, সেই সময়ের যে অবস্থা, সেই সময়ের যে ভাবনা চিন্তা, সেটি আমাদের থেকে যেহেতু দূরে সরে গেছে, সেটাও আমাদের একটা বিরহের কারণ অবশ্যই, কারণ আমরা সম্ভবত তাকে আর ফেরত পাবো না। সৌন্দর্য মণ্ডিত যত গিরি, নদী, নগরীর নাম তখন ছিল, এখন আর সেই সময়টা নেই, সমস্ত কিছুই স্মৃতি কথায় চলে গিয়েছে। এখন আর এমন অবস্থা কই। তাই প্রাবন্ধিক কি বলছেন? তাই প্রাবন্ধিক বলছেন, অতএব যক্ষের যে মেঘ নগ নদী নগরীর উপর দিয়া উড়িয়া চলিয়াছে, পাঠকের বিরহ কাতরতার দীর্ঘশ্বাস তাহার সহচর হইয়াছে। সেই কবির ভারতবর্ষ যেখানকার পদবধূ দিগের প্রীতি স্নিগ্ধ লোচনের ভ্রু বিকার শিখে নাই, এবং পুরবধূ দিগের ভ্রুলতা বিভ্রমে পরিচিত নিবিড় পক্ষ কৃষ্ণ নেত্র হইতে কৌতূহল দৃষ্ট মধুকর শ্রেণীর মতো ঊর্ধ্বে উৎক্ষিপিত হইয়াছে, সেখান হইতে আমরা বিচ্যুত হইয়াছি। এখন কবির মেঘ ছাড়া সেখানে আর কাহাকেও দূত হিসেবে পাঠাইতে পারি না। মেঘদূতকে তো আর আমরা খুঁজে পাবো না কোথাও, সে কল্পনা লোকে বিরাজ করে, তাই কল্পনাতেই আমরা একমাত্র তাকে পেতে পারবো। বর্তমানকালে এই বিষয়টি থেকে আমরা অনেকখানি এগিয়ে এসেছি। বিশাল অংশ থেকে আরেকটু গুটিয়ে আনছেন প্রাবন্ধিক তার নিজেকে এবং আমাদের চিন্তা ভাবনাকে। এর পরের প্যারাগ্রাফেই তিনি বলছেন যে মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। কি বলছেন তিনি? একটু পড়লে বোঝা যাবে। তিনি বলছেন যে মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, পরস্পরের মধ্যে অপরিমেয় অশ্রু লবণাক্ত সমুদ্র। দূর হইতে যখনই পরস্পরের দিকে চাহিয়া দেখি, মনে হয় এককালে আমরা এক মহাদেশ ছিলাম, এখন কাহারও অভিশাপের মধ্যে বিচ্ছেদের বিলাপ রাশি ফেনিল হইয়া উঠিয়াছে। তাই আমরা এখন অতীতের দিকে তাকিয়ে নিজেদের বিরহকে যাপন করি। এই যে বিরহ এবং আমাদের অবস্থান, এর মধ্যে কে এসে দাঁড়িয়েছে? প্রাবন্ধিকের কথায় কালের নিষ্ঠুর ব্যবধান। ঠিক এর পরের অংশেই দেখি এই অংশ থেকেও আরো সূক্ষ্মায়িত করছেন প্রাবন্ধিক তার এই বিরহ চেতনা, এই বিষয়টিকে আমরা দেখতে পাই। তিনি বলছেন প্রতি মানুষের ভিতরেই রয়েছে এক অতল স্পর্শের বিরহ, যা ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে। তার তল পাওয়ার ক্ষমতা আমাদের কারুরই নেই। সম্ভবত আমরা নিজেরাও নিজেদের মধ্যে থেকে দুভাগে বিভক্ত হয়ে
বিরোহী হয়ে রয়েছি। আমরা কোথাও পৌঁছতে চাইছি কিন্তু পৌঁছতে আমরা পারছি না। অনেকে আবার বলেন তার এই যে বিরহ যাতনা সেটি সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথের ব্যক্তিগত হতেই পারে। তিনিও তো মানুষ, তার মধ্যেও তো ব্যক্তিগত এই বিষয়গুলি থাকতেই পারে, তার খোঁজ আমাদের না করলেও চলবে। কিন্তু এই যে বৃহৎ সত্যের কথা বলছেন প্রাবন্ধিক, তাকে আমরা অস্বীকার করব কি করে? তাই তিনি বলছেন কি, যে সেখানে অর্থাৎ যেখান থেকে আমরা চলে এসেছি সেখানে কেবল কল্পনাকেই পাঠানো যায়, সেখানে সশরীরে উপনীত হইবার কোনো পথ নাই। আমি বা কোথায় আর তুমি বা কোথায়, মাঝখানে একেবারে অনন্ত, কে তাহা উত্তীর্ণ হইবে? সত্যি তো, এই যে অনন্ত যে একটি পাঠ, মানে দুজন মানুষের মধ্যে বা দুটো বিষয়ের মধ্যে যদি একটি বিশাল বড় পার্থক্য এসে যায়, আস্তে আস্তে যদি বিরহের পাহাড় জন্মে ওঠে, সেই পাহাড়কে পেরিয়ে যাবে এমন ক্ষমতা সত্যি কি কারুর কাছে আছে? তাই আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে কোনো না কোনো কারণে, কোনো না কোনো বিষয়ের জন্য এই বিরহকেই যাপন করে চলেছি, হয়তো অলক্ষ্যেই যাপন করে চলেছি। তিনি এমন কথা যখন বলেন যে দুজনের মধ্যে দুস্তর ব্যবধান, সেই ব্যবধানকে পেরিয়ে যাওয়ার ক্ষমতা এখন আর নেই, এতটাই বিরহের পাহাড় জমে গেছে, তখনই আমাদের এক রাত্রি গল্পের কথা মনে হয় সেই গল্পের ঠিক শেষ অংশটিতে, যেখানে কথক এবং তার প্রিয় যে নারীটি, তারা দুজন একই জায়গায় দাঁড়িয়ে থাকলেও তাদের মধ্যে এক চরম অন্ধকার নেমে এসেছে। তার ছোঁয়া পাওয়া যাবে না, তার হয়তো কণ্ঠস্বর পাওয়া যাবে, তার আভাস পাওয়া যাবে, কিন্তু তার কাছে পৌঁছানো যাবে না। ঠিক যেরকম কথা জীবনানন্দ দাশ তার বনলতা সেনে বলে গিয়েছিলেন, যে থাকে শুধু অন্ধকার আর মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেনকে চোখে হয়তো তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি তার যে উপস্থিতি সেটাকে অনুভব করতে পারছেন মাত্র। এই কথা বলতে বলতে এই প্রবন্ধে প্রাবন্ধিক নিয়ে আসেন সেই বৈষ্ণব পদাবলীর কথা, প্রাবন্ধিকের প্রিয় বৈষ্ণব পদাবলীর কথা। যেন বলতে চান তিনি যে বৈষ্ণব পদকর্তারাও বলেছেন যে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আমার মধ্যেই তুমি অবস্থান করতে, কিন্তু কোথা থেকে একটা ঝড়ে যেন আমরা আলাদা হয়ে গেলাম। তোমার হিয়ার ভিতর হইতে বাহির করি, তোমারে হিয়ার ভিতর হইতে বাহির করিল কে? আমাদের মধ্যে আজকে এত বড় ব্যবধান, তাকে আমরা কোনোদিনও পেরোতে পারবো না। এক সময় আমরা একই ছিলাম, একটু আগে যেরকম বলছিলেন না তিনি, যেন এখন আমরা যেভাবে দ্বীপের মতো রয়েছি সেভাবে ছিলাম না। আগে একটা বৃহৎ খণ্ডের মতো আমরা উপস্থিত ছিলাম, মহাদেশের মতো। আজকে একটি দ্বীপ আরেকটি দ্বীপের দিকে চেয়ে এমন কথাই হয়তো ভাবে, যেটা এই বিরোহী মানব জাতি মনে করে থাকে। কোনো এক চরম আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে মানব জাতি এক গভীর বিরহ যাপন করে চলেছে। হৃদয়ে এক হওয়ার চেষ্টা তার থাকলেও সে বুঝতে পারে যে এক হওয়া এতটা সহজ নয়। প্রবন্ধের একদম শেষে এসে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ কি বলছেন? তিনি বলছেন, হে নির্জন গিরি শিখরের বিরোহী, স্বপ্নে যাহাকে আলিঙ্গন করিতেছ, মেঘের মুখে যাহাকে সংবাদ পাঠিয়েছ, কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্য লোকে শরৎ পূর্ণিমা রাত্রে তাহার সঙ্গে চিরমিলন হইবে? তোমার তো চেতন অচেতনে পার্থক্য জ্ঞান নাই। কি জানি যদি সত্য ও কল্পনার মধ্যেও প্রভেদ হারাইয়া থাকো। প্রবন্ধের শেষে নিরাশা এবং আশা এক হয়ে গেছে সত্য এবং কল্পনার সঙ্গে। তিনি প্রশ্ন করেছেন যক্ষকে এইভাবে, যে তোমাকে এত বড় আশ্বাস দিল কে যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তুমি এই বিরহ যাপন থেকে উত্তীর্ণ হতে পারবে? ঠিক রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানের মতো, যেখানে তিনি কি বলছেন, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিতেছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীনে ওরে মন, কার মিলন চাও,
কার মিলন চাও বিরহী, তুমি কার মিলন চাও? সেই কি তোমার শেষ? সেখানে গিয়ে মিলিত হলেই কি তোমার সমস্ত যাতনা থেকে তুমি তোমার যাতনাকে তুমি দূরীভূত করতে পারবে? সেটাই কি তোমার পথের শেষ? সেটাই কি তোমার টার্নিং পয়েন্ট বলে তুমি মনে করছো? যক্ষকে সেটাই তিনি প্রশ্ন করছেন, যে এই যে তোমাকে কে আশ্বাস দিল যে তুমি এখানে গিয়ে পৌঁছাতে পারবে? নাকি সত্য এবং কল্পনা এখানে গিয়ে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বলেই তুমি মনের এই জোর রাখতে পারলে যে তোমার মিলন সম্ভব হবে এবং তোমার মিলন সার্থক হবে? সত্য এবং কল্পনার মধ্যে প্রভেদ হারিয়ে গিয়েছে বলেই আজকে তুমি বিশ্বাস করতে পারছো, কল্পনাকেও তুমি সত্য বলে মনে করতে পারছো, যা মানব জাতির পক্ষে হয়তো সম্ভব নয়। আমরা কোনো কিছুকে চাওয়ার জন্য অনেক দূর থেকে দৌড়ে আসি, কিন্তু সেটাই আমাদের জীবনের শেষ হয় না, আরো আরো আমাদের খুঁজতে হয়। ঠিক যেরকম ভাবে জীবাত্মা পরমাত্মার তত্ত্ব, সেটাও তাই। পরমাত্মাকে ধরার জন্যে জীবাত্মা বহুকাল ধরে ধাবিত হয়ে চলেছে, বিরহ যাপন করছে, কিন্তু তাকে পাচ্ছে না। ঠিক বাউল সাধনাতেও আমরা এরকম কথাই পেয়েছি, তাকে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মেলে না। এই যে বৃহত্তর যে তত্ত্ব, একে মানে ডেসক্রাইব করার ক্ষমতা আমাদের সাধারণ মানুষের পক্ষে নেই। রবীন্দ্রনাথ তার আভাসটুকু দিতে পারেন মাত্র কারণ তিনি কবিদের কবি, যে কারণে এই মেঘদূতের এই ছোট্ট প্রবন্ধের মধ্যে দিয়ে এই মেঘদূত কাব্যের যে বিরহ যাতনার আসল ছবিটি মানব জাতির মধ্যে কিভাবে সম্প্রসারিত হয়ে রয়েছে, কেবলমাত্র প্রেমের বিরহ বা কেবলমাত্র এই যক্ষের বিরহটাই এই কাব্যের যে শেষ নয়, আসল কথা যে প্রধান বিরহ, সেটাকেই যে কালিদাস বলতে চাইছেন, খুব সুন্দরভাবে ছোট্ট প্রবন্ধের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ বুঝিয়ে দিয়ে গেছেন। তাই প্রবন্ধটি ভীষণ সুন্দর বলে মনে হয়। আশা করি এই পর্বটিতে বোঝাতে পারলাম মেঘদূত প্রবন্ধ নিয়ে। পরবর্তী কোনো পর্বে আবার আমরা রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কে জানবো, পড়বো। যদি ভালো লাগে একটু লাইক করবেন, উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।